Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারেতেই যে নাটকটি আছে অর্থাৎ জেমস হিঞ্জের বিখ্যাত ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি এর পার্ট 3 বা লাস্ট পার্ট। এই নাটকটির পার্ট 1 এবং পার্ট 2 আমি ইতিমধ্যেই পড়িয়ে দিয়েছি। তার সাথে সাথে জানিয়ে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের যে তিনটি প্রোজ আছে অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, স্ট্রং রুটস এবং দ্য বেট, যে দুটো পোয়েট্রি আছে, আবার ক্যাজুয়ালিনা ট্রি এবং ইউলিসেস, এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের যে দুটি প্রোজ পিস আছে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড এবং 3 কোয়েশ্চেন, এবং যে তিনটে পোয়েট্রি আছে হক রুস্টিং, সনেট নাম্বার 73 এবং দ্য গ্রিন হাউস এফেক্ট। এই সমস্ত গল্প এবং কবিতা, তার সাথে এই নাটকটি আমি কিন্তু লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টারের ভিডিও তো বটেই, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা রাইডার্স টু দ্য সি এর লাস্ট পার্ট বা পার্ট 3 পড়ব। যেমনটা আমি তোমাদের বললাম এই নাটকটি তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারেই আছে। থার্ড সেমিস্টারে এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে, 5টা এমসিকিউ আসবে, কিন্তু ফোর্থ সেমিস্টারে এখান থেকেই তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন বা নোটস লিখতে হবে। যারা আমার কাছে অনলাইন ক্লাস করছে থার্ড সেমিস্টারের গ্রুপে এই নাটক থেকে 220টা এমসিকিউ এর পিডিএফ উইথ ভয়েস রেকর্ডিং কিন্তু অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে, এবং ফোর্থ সেমিস্টারের যারা ক্লাস করছে এই নাটক থেকে তাদের ব্রড কোয়েশ্চেন বা নোটসেরও পিডিএফ কিন্তু ভয়েস রেকর্ডিংয়ের সাথে সেন্ড করে দেওয়া হয়েছে। এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করে অনলাইন ক্লাস এবং নোটসের সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আমরা পার্ট 2 যেখানে শেষ করেছিলাম সেখানে কি হয়েছিল আমরা দেখেছিলাম ক্যাথলিন কিছুটা রুটির টুকরো একটা কাপড়ে মুড়ে মা মৌরিয়াকে দিয়ে বলেছিল যে তুমি স্প্রিং ওয়েলের কাছে গিয়ে এটা দাদা বাটলেকে দিয়ে এসো, তাহলে খাবারটাও দেওয়া হবে, তার সাথে তুমি দাদাকে আশীর্বাদও করতে পারবে। মৌরিয়া বাইরে চলে যাবার পরে ক্যাথলিন আর নোরা কী করে, তারা কিন্তু সেই বান্ডেলটা খুলে দেখে সেখানে যে জামার টুকরো এবং মোজার টুকরো ছিল সেটা তাদের দাদা মাইকেলের কিনা। তো জামা দেখে তো তারা বুঝতে পারে না, কিন্তু মোজাটা দেখে নোরা চিনতে পারে যে এই মোজাটা নোরা নিজেই বানিয়েছিল, কারণ এখানে হচ্ছে 3 স্কোর স্টিচেস ছিল, মানে 3 কুড়ি সেলাই, আর মাঝখানে 4টে ঘর কিন্তু ফাঁকা ছিল। তো তারা বুঝতে পারে যে এটা তাদের দাদা মাইকেলেরই। তো এরপরে আমরা দেখতে পাই যে তার মা ফিরে আসে, মা ফিরে আসার আগেই তারা কিন্তু পুঁটলিটা লুকিয়ে দেয়। মা কাঁদতে কাঁদতে ফিরে আসে, মায়ের হাতে মৌরিয়ার হাতে কি ছিল, সেই যে রুটির টুকরোটা সেটা ছিল। তখন ক্যাথলিন জিজ্ঞেস করে যে কি হলো দাদার সাথে কি তোমার দেখা হয়নি, তুমি এই রুটির টুকরোটা দাওনি কেন? তো মৌরিয়া বলে যে আমি খুব ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, সেই ব্রাইড দ্বারা একটা মৃত মানুষ শিশু নিয়ে আছে, সেই দৃশ্যের পরে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য মনে হয় আমি দেখেছি। সেটা কি না, মৌরিয়া বলে আমি মাইকেলকে দেখেছি। তো চলো তারপর থেকে আমরা পার্ট 3 বা লাস্ট পার্টটা শুরু করছি। সঙ্গে একটা পেন বা পেন্সিল রাখবে, আমি ইম্পর্টেন্ট অংশগুলো আন্ডারলাইন করে দেবো যেখান থেকে এমসিকিউ আসতে পারে। সব হয়তো আন্ডারলাইন করা সম্ভব হবে না, তার জন্য এমসিকিউ এর আলাদা করে পিডিএফ বানানো আছে, তবু পড়াতে পড়াতে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো মার্ক করে দেবো। ক্যাথলিন তখন কি বলছে দেখো, স্পিকিং সফটলি, খুব আলতো করে বা আস্তে করে বলল, ইউ ডিড নট মাদার, তুমি দেখোনি মা। তাহলে মা বলছে আমি মাইকেলকে দেখেছি, ক্যাথলিন বলছে তুমি তাকে দেখোনি মা। ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, তুমি মাইকেলকে দেখোনি। দেখো ক্যাথলিন তো জানে যে মা মাইকেলকে দেখতেই পারে না, কারণ মাইকেলের অলরেডি ডেড বডি ডোনেগালে কিন্তু কবর দেয়া হয়ে গেছে, এবং তার হচ্ছে ওই জামার টুকরো এবং মোজার টুকরো কিন্তু পেয়েছে। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ তার মৃতদেহ সুদূর উত্তরে পাওয়া গেছে। এই ফার নর্থটা আন্ডারলাইন করে রাখো, এবং জায়গাটার নাম ডনেগাল। বারবার বলছি ডনেগাল হচ্ছে এখান থেকে উত্তর দিকে অবস্থিত, আর এরা থাকে পশ্চিমে। তো সেই সুদূর উত্তরে ডনেগালে মাইকেল দাদার মৃতদেহ পাওয়া গেছে। অ্যান্ড হি হ্যাজ গট এ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, এবং ঈশ্বরের আশীর্বাদে নিয়মকানুন মেনে তাকে কিন্তু কবর দেওয়া হয়েছে। ক্লিন বেরিয়াল মানে হচ্ছে খ্রিস্টান মতে যে নিয়ম পদ্ধতি মেনে কবর দেওয়া হয় সেটা, বেরিয়াল মানে হচ্ছে কবর, আর গ্রেস অফ গড হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে, মানে সেখানে তাকে ঠিকঠাকভাবে খ্রিস্টীয় ধর্ম মতে ঈশ্বরের আশীর্বাদে কিন্তু অলরেডি কবর দেওয়া হয়ে গেছে। তাহলে ক্যাথলিন এবার সত্যিটা মাকে বলিয়ে দিল, কারণ মা বলছে যে আমি মাইকেলকে দেখেছি, কিন্তু মাইকেলকে অলরেডি কিন্তু কবর দেওয়া হয়েছে।
মৌরিয়া তখন কি করলো, এ লিটিল ডিফাইন্টলি, বেশ জোর দিয়ে বলল, ডিফাইন্টলি মানে হচ্ছে জোর দেয়া। আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, আমি আজকে তাকে দেখেছি। দেখো মৌরিয়া জোর দিয়ে বলছে যে আমি তাকে দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ায় চড়ে টকবক করে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। রাইডিং মানে হচ্ছে ঘোড়ায় চড়া, আর গ্যালোপিং মানে হচ্ছে ঘোড়া যেরকমভাবে টকবক টকবক করে ছোটে সেটাকে বলা হয় গ্যালপ। বলছে আমি নিজের চোখে দেখেছি। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বার্টলে প্রথমে এলো সেই লাল ঘটকিতে চেপে, এটাও আন্ডারলাইন করো। তাহলে বার্টলে কোনটায় চেপে যাচ্ছিল, রেড মেয়ার। মেয়ার হচ্ছে হর্সের ফেমিনাইন ফর্ম, মানে মেয়ে ঘোড়া বা ঘটকি। তাহলে বার্টলে ছিল লাল ঘটকিতে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, এবং আমি তাকে বলতে চাইলাম ঈশ্বর তোমায় গতি দিক, এটাও বলতে পারো তোমার যাত্রা শুভ হোক। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু সেই শব্দগুলো আমার গলায় যেন আটকে গেল। চোকড মানে হচ্ছে আটকে যাওয়া, আর থ্রোট মানে হচ্ছে গলা। তাহলে আমি বলতে চাইলাম গড স্পিড ইউ, কিন্তু আমি বলতে পারলাম না, শব্দগুলো আমার গলায় চোকড আটকে গেল। হি ওয়েন্ট বাই কুইকলি, সে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, এবং সে যাওয়ার আগে বলে গেল ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। তাহলে দেখো মা এখানে এসেছিল ছেলেকে আশীর্বাদ দেবে বলে, কিন্তু মা বলতে পারলো না। ছেলে যখন চলে যাচ্ছে, ছেলে বলে গেল দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। অ্যান্ড আই কুড সে নাথিং, আমি কিছুই বলতে পারলাম না। তাহলে মা বলছে আমার গলায় যেন আটকে গেল, আমি কিছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন, তারপরে আমি তাকিয়ে দেখলাম। অ্যান্ড আই ক্রাইং, আমি কাঁদছিলাম। অ্যাট দ্য গ্রে পনি দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, আমি দেখলাম সেই ধূসর টাট্টু ঘোড়াটার উপরে মাইকেল আছে। গ্রে পনি, এটাও আন্ডারলাইন করে রাখো, ধূসর টাট্টু ঘোড়া, পনি মানে হচ্ছে ছোট ঘোড়াকে বলে। তো আমরা জানতাম কি যে বার্টলে দুটো ঘোড়া নিয়ে যাবে, লাল ঘটকিতে সে চেপে যাবে, আর পিছনে পিছনে ছুটে যাবে হচ্ছে ওই ধূসর টাট্টু ঘোড়াটা। কিন্তু মৌরিয়া দেখলো কি ধূসর টাট্টু ঘোড়াটার উপরে মাইকেল বসে আছে। তাহলে কেমন একটা দৃশ্য ভাবো, শুধু বসে থাকতে দেখেনি, তার সাথে কি দেখেছে দেখো, উইথ ফাইন ক্লোথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, সে খুব ভালো পোশাক পরে আছে এবং তার পায়ে আছে নতুন জুতো। এ দুটো আন্ডারলাইন করবে, ফাইন ক্লোথস এবং নিউ শুজ। তাহলে দেখো নাট্যকার কি সুন্দরভাবে দৃশ্যটা দেখিয়েছে। এই যে ভালো পোশাক এবং নতুন জুতো, এটা কিন্তু তার ইহলোক নয়, তার পরলোকটা দেখানো হচ্ছে। সে কিন্তু মারা গেছে, তাহলে সে এখানে নেই, সে কিন্তু স্বর্গে চলে গেছে, এবং স্বর্গে গিয়ে সেই জগতে কিন্তু সে খুব ভালোভাবে দিন কাটাচ্ছে। তার এই পোশাক নতুন জুতো দেখে সেটা বোঝা যাচ্ছে। ক্যাথলিন এটা শুনে কি করলো, বিগিনস টু কিন, কাঁদতে শুরু করলো। কিন মানে হচ্ছে কান্না করা বা বিলাপ করা। ইট ইজ ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আজ থেকে আমরা ধ্বংস হয়ে গেলাম। ইট ইজ ডেস্ট্রয়েড শিওরলি, আমরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেলাম। তাহলে ক্যাথলিন এতক্ষণ মাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে বলো। মা যখন এই ঘটনার কথা বলল যে এই দৃশ্য দেখেছে, তখন ক্যাথলিন কিন্তু কাঁদতে শুরু করে দিল, এবং সেও বুঝে গেছে আমাদের কিন্তু চরম দুর্দশার দিন কিন্তু আসছে, আমরা আজ থেকে প্রায় ধ্বংসই হয়ে যাব। নোরা ছোট মেয়ে, তার মধ্যে কিন্তু এখনও বিশ্বাস আছে। সে কি বলছে, ডিড নট দ্য ইয়ং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট। আচ্ছা, অল্প বয়সী ধর্মযাজক তো বলেছিল যে সর্বশক্তিমান ঈশ্বর মাকে নিঃস্ব করে দেবে না। অলমাইটি গড হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, আর ডেস্টিটিউট মানে নিঃস্ব বা সর্বহারা। কি থেকে না, উইথ নো সন লিভিং, মায়ের কোনো ছেলে বেঁচে থাকবে না এমনটা কিন্তু হবে না। তাহলে নোরার কিন্তু এখনও ভগবানের ওপর বিশ্বাস আছে। বলছে না, অল্প বয়সী ধর্মযাজক তো বলেছিল সর্বশক্তিমান ঈশ্বর মাকে কখনো এতটা নিঃস্ব বা সর্বহারা করে দেবে না যে তার একটাও সন্তান বাঁচবে না। এর উত্তরে দেখো মৌরিয়া কি বলছে, ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, নিচু গলায় বলল কিন্তু খুব পরিষ্কার করে বলল, ইটস লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, তার মতো মানুষ সমুদ্র সম্বন্ধে খুব কমই জানে। তাহলে দেখো সে হচ্ছে ধর্মযাজক, সে ধর্মের বাণী জানবে, বাইবেল জানবে, কিন্তু মৌরিয়া বলছে সমুদ্র কি জিনিস তার মতো মানুষ। দেখো লেখা আছে লাইক অফ হিম, ওরা কিন্তু সমুদ্র কেমন তা জানে না, সমুদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি জানি। বলে দেখো মৌরিয়া বলছে বার্টলে উইল বি লস নাও, এখন বার্টলেও হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, তোরা যা গিয়ে ইমনকে ডাক এবং ওই সাদা কাঠের পাটাতন থেকে আমাকে একটা ভালো কফিন বানিয়ে দিতে বল। এই ইমনটা আন্ডারলাইন করে রাখো, এর নাম আগেই আমরা পড়েছিলাম, ইমন সাইমন। সে যে মনে আছে তিনটে লোকের কথা বলা হয়েছে, এদের প্রতিবেশী ইমন সাইমন, কলাম শন, স্টিফেন ফিটি। তো বলছি ইমনকে ডেকে বল একটা ভালো কফিন বানিয়ে দিতে। আর কফিনটা কি দিয়ে বানানো হবে এটা আগেই হয়েছে না, হোয়াইট বোর্ডস, ওই সাদা কাঠের পাটাতন থেকে।
দেখো মরিয়া বলছে ফর আই ওন্ট লিভ আফটার দেম, আমিও তাদের পরে আর বাঁচবো না। তাহলে কফিনটা বানিয়ে রাখো, যদি বাটলের মৃতদেহ পাওয়া যায় তাকে কবর দেবে, আর না পাওয়া গেলে আমাকেও কবর দিয়ে দিও, কারণ আমি আর তাদের পরে বাঁচবো না। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মানে এইচএস ইয়ার। থার্ড সেমিস্টারের নাম্বার কিন্তু তোমাদের এইচএসের নাম্বার হিসাবে অ্যাড হবে, তাই থার্ড সেমিস্টারে তোমরা যত বেশি মার্কস তুলে রাখবে, ফোর্থ সেমিস্টারে যদি নাম্বারটা কমও হয় পার্সেন্টেজটা ঠিকঠাক এসে যাবে। তোমরা জানো ফোর্থ সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মতো ডেসক্রিপটিভ, যেখানে তোমাদের ব্রড কোয়েশ্চেন বা নোটস লিখতে হবে। আর এবছর পরীক্ষা কিন্তু নিজের স্কুল মানে হোম সেন্টারে হবে না, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, যেমনটা তোমরা মাধ্যমিকের সময় দিতে। থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র এমসিকিউ নয়, তার পাশাপাশি গ্রামার এবং আনসিনেরও প্র্যাকটিস সেট করানো হয়। দেখবে যেগুলো তোমাদের প্রোজ আছে সেগুলো পড়ে নিলেই এমসিকিউ হয়ে যাবে, কিন্তু পোয়েট্রির এমসিকিউগুলো ডিটেলসে না আলোচনা করলে হবে না, যেখানে হচ্ছে লিটারারি টার্মস, ইনার মিনিং আছে। এবং অনলাইন ক্লাসে তোমাদের 5 মার্কস যে টেক্সচুয়াল গ্রামার আসবে, তার সাথে সাথে আনসিন থেকেও কিন্তু 5 মার্কসের ভোকাবুলারি এবং গ্রামার আসবে, সেগুলোও প্র্যাকটিস করানো হচ্ছে। তাই তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এরপর মৌরিয়া দেখো তার জীবনের দুঃখের কথা বলছে, সে কতজনকে হারিয়েছে। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, আমার এক স্বামী ছিল, অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার, এবং স্বামীর বাবা মানে আমার শ্বশুরমশাই ছিল, অ্যান্ড 6 সন্স ইন দ্য হাউস, এবং এই বাড়িতে আমার 6টা পুত্র সন্তান ছিল। 6 ফাইন মেন, 6জন খুব সুন্দর পুরুষ, মানে তাদেরকে সবাইকে খুব সুন্দর দেখতে ছিল, তাদের রোগ মুক্ত একদম হচ্ছে শক্তিশালী তারা ছিল। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, যদিও প্রতিজনকে জন্ম দিতে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে। হার্ড বার্থ, মা যখন কোনো সন্তানকে জন্ম দেয় স্বাভাবিকভাবে মায়ের খুব কষ্ট হয়, বলছে সবাইকে জন্ম দিতে আমার কষ্ট হয়েছে বটে, অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, এবং তারা এই জগতে বা এই পৃথিবীতে এসেছিল। কিন্তু তারপরে কি হয়েছে দেখো, অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, তাদের মধ্যে কিছুজনকে পাওয়া গেছে, কিছুজনকে পাওয়া যায়নি। এখানে কি পাওয়া যাওয়ার কথা বলা হয়েছে, তাদের ডেড বডি, মানে আমি অত কষ্ট করে ওই 6জনকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, কিন্তু ওই 6জনের মধ্যে কয়েকজনকার মৃতদেহ পাওয়া গেছে, কয়েকজনের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, কিন্তু তারা এখন সবাই চলে গেছে, তারা প্রত্যেকে চলে গেছে। বলছে তাদের বডি পাওয়া যাক কি না যাক, এটুকু জানা গেছে যে তারা আর কেউ বেঁচে নেই, সবাই কিন্তু মারা গেছে। লট মানে তো প্রচুর হয়, তাহলে এখানে প্রচুর কেন বলেছে, তার 6টা সন্তান এবং তার স্বামী এবং শ্বশুরমশাই, মানে টোটাল 8জন, তারা সবাই কিন্তু মারা গেছে। এক এক করে মরিয়া এবার সবার কথা বলছে এবং তারা কিভাবে মারা গেছিল সেগুলোও কিন্তু এখানে আছে, খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে এমসিকিউ এর জন্য। দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড শন, সেখানে ছিল স্টিফেন এবং শন, এই দুজন হচ্ছে মরিয়ার হচ্ছে 2 বড় ছেলে। ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, তারা সেই বিশাল বাতাসে হারিয়ে গেছিল। তাহলে স্টিফেন অ্যান্ড শন কিন্তু বিশাল বাতাসে হারিয়ে গেছিল বা প্রবল বাতাসে। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, এবং তাদেরকে কোথায় পাওয়া গেছিল, আন্ডারলাইন করে রাখো, গ্রেগরি উপসাগরের গোল্ডেন মাউথে। বে মানে হচ্ছে উপসাগর, তাহলে কোন উপসাগর, গ্রেগরি উপসাগর, এবং তার কোথায়, গোল্ডেন মাউথ, এই জায়গাটায় তাদের মৃতদেহ পাওয়া গেছিল। অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 অফ দেম অন দ্য 1 প্ল্যাঙ্ক, এবং তাদের দুজনের মৃতদেহ একটা তক্তাতে করেই বয়ে আনা হয়েছিল। প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা বা কাঠের পাটাতন। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, এবং ওই দরজা দিয়েই ভিতরে আনা হয়েছিল। তাহলে মনে রাখবে মরিয়ার প্রথম 2 সন্তান স্টিফেন অ্যান্ড শন, তারা প্রবল বাতাসে কিন্তু হারিয়ে গেছিল। গ্রেগরি উপসাগরের গোল্ডেন মাউথে তাদেরকে পাওয়া গেছিল, এবং একটা তক্তাতেই দুজনের মৃতদেহ কিন্তু বয়ে আনা হয়েছিল এবং দরজা দিয়ে ভিতরে আনা হয়েছিল। এরপর কি হলো, সি পজেস ফর এ মুমেন্ট, সে এক মুহূর্ত থামলো। দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, মেয়েগুলো চমকে গেল যেন তারা দরজার বাইরে কিছু শুনতে পেল। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যেটা তাদের পিছনে অর্ধেক খোলা অবস্থায় ছিল। আচ্ছা, স্টার্ট মানে হচ্ছে চমকে যাওয়া। তাহলে মরিয়া যখন থামলো তখন ক্যাথলিন আর নোরা কী করলো, যে দরজাটা তাদের পিছনে হাফ ওপেন অর্ধেকটা খোলা আছে, তার মধ্যে দিয়ে দেখো থ্রু দ্য ডোর, সেখান দিয়ে তারা কিন্তু কিছু শুনতে পেল। নোরা তখন কি করলো দেখো, ইনে হুইসপার, ফিস ফিস করে, হুইসপার মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা যাতে অন্য কেউ না শুনতে পায়। ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, তার দিদি ক্যাথলিনকে বলছে, দিদি তুমি শুনতে পেলে। ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ওয়েস্ট, তুমি কি এই উত্তর পশ্চিম দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ।
ক্যাথলিন তখন কি করলো, ইন এ হুইসপার, ক্যাথলিনও কিন্তু ফিসফিস করে বলছে যাতে তাদের মা না শুনতে পায়, দেয়ার ইজ সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিশোর। হ্যাঁ, সমুদ্রের তীর থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন মরিয়া কি করছে দেখো, কন্টিনিউজ উইথাউট হিয়ারিং এনিথিং, সে আবার বলে চললো কোনো কিছু না শুনেই। তাহলে তার পাশে দু মেয়ে কথা বলছে, তাতে সে কোনো ভ্রুক্ষেপ না করেই নিজের মনে মরিয়া আরও বলে গেল, দেয়ার ওয়াজ সেমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার এগেন। সেখানে ছিল সেমাস মানে এটা হচ্ছে মরিয়ার আরেক সন্তান, অ্যান্ড হিজ ফাদার তার বাবা, তার মানে মরিয়ার হচ্ছে নিজের স্বামী, অ্যান্ড হিজ ওন ফাদার এগেন এবং তার বাবা তার মানে মরিয়ার শ্বশুরমশাই, ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, তারা একটা অন্ধকার রাতে হারিয়ে গেছিল। তাহলে ভাবো এক রাতে একই পরিবারের তিনটে প্রজন্ম, মরিয়ার এক ছেলে সেমাস, তার বাবা তার মানে মরিয়ার নিজের স্বামী এবং তার বাবা মানে মরিয়ার শ্বশুরমশাই, তিনজন কিন্তু এক রাতেই হারিয়ে গেছিল। অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম, তাদের কোনো চিহ্ন বা লাঠিও খুঁজে পাওয়া যায়নি হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, যখন সূর্য উঠেছিল, মানে পরের দিন সূর্য ওঠার পরে যখন খোঁজাখুঁজি করা হয়েছিল তখন তাদের কোনো সাইন, কোনো চিহ্ন বা কোনো স্টিক, কোনো লাঠি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এখানে তাহলে আমরা জানতে পারলাম প্রথম দুই সন্তান কিভাবে মারা গেছিল, তারা কিন্তু গ্রেট উইন্ডে। আর এখানে আর এক সন্তান সেমাস, মরিয়ার হাজব্যান্ড এবং মরিয়ার শ্বশুরমশাই, তাদের কিন্তু তারা এক অন্ধকার রাতে হারিয়ে গেছিল, তাদের কিন্তু খুঁজে পাওয়াই যায়নি। তাহলে কটা সন্তানের কথা বলা হলো, 3 সন্তানের কথা বলা হলো। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রাউন্ড, এরপরে হচ্ছে প্যাচ, এ হচ্ছে মরিয়ার চতুর্থ সন্তান। এ কী করে মারা গেছিল দেখো, ড্রাউন্ড ডুবে গেছিল, আউট অফ এ কুড়া, এই কুড়া হচ্ছে আয়ারল্যান্ডের মাছ ধরার নৌকা। তাহলে চতুর্থ সন্তান প্যাচ কিভাবে মারা গেছিল না, ড্রাউন্ড আউট অফ এ কুড়া দ্যাট টার্নড ওভার, এই কুড়া এই যে নৌকা সেই উল্টে কিন্তু প্যাচ মারা গেছিল। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বাটলে, আমি এখানে বাটলেকে নিয়ে বসেছিলাম, মরিয়া সেই দিনের কথা বলছে। অ্যান্ড হি এ বেবি, বাটলে তখন একটা ছোট্ট শিশু, লাইং অন মাই টু নিজ, আমার দুটো হাঁটুর ওপর শুয়েছিল। এটাও আন্ডারলাইন করে রাখবে, যেদিনকে প্যাচ হচ্ছে কুড়া উল্টে মরে যায় সেই দিনকে হচ্ছে মরিয়া তার 2 হাঁটুর ওপরে বাটলেকে শুয়ে বসেছিল। অ্যান্ড আই সি 2 ওমেন অ্যান্ড 3 ওমেন অ্যান্ড 4 ওমেন কামিং ইন, এবং আমি দেখেছিলাম প্রথমে 2টো মহিলা, তারপর 3টে মহিলা, তারপর 4টে মহিলা তারা ভিতরে এলো। অ্যান্ড দে ক্রসিং দেমসেলস, এবং তারা ক্রস আঁকছিল। দেখবে খ্রিস্টানরা প্রে করলে যেমন করে কপাল থেকে বুকে ঠেকিয়ে এই ডান দিক বাঁ দিক করে, তো তারা সেরকমভাবে ক্রস আঁকছিল। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, তারা একটাও কথা বলছিল না। আই লুকড আউট দেন, আমি বাইরের দিকে দেখলাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, তারপরে তাদের পিছনে কিছু পুরুষও আসছিল। অ্যান্ড দে হোল্ডিং এ থিং, তারা একটা জিনিসকে ধরে আনছিল, হোল্ড মানে যেন ধরা, কিসে করে আনছিল, ইন দ্য হাফ অফ এ রেড সেল, অর্ধেক লাল পালেতে মুড়ে। এই রেড সেলটা আন্ডারলাইন করে রাখো, অর্ধেক লাল পালেতে মুড়ে তারা একটা কিছু জিনিসকে ধরে বয়ে নিয়ে আসছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, সেটা থেকে জল টোপে পড়ছিল, ড্রিপিং মানে টোপে পড়া। ইট ওয়াজ এ ড্রাই ডে, এটা কিন্তু ছিল একটা শুকনো দিন, সেদিন কিন্তু বৃষ্টি হয়নি। নোরা অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, এবং সেটা কি করেছিল, এই দরজা পর্যন্ত একটা কিন্তু রেখা তৈরি করেছিল। তাহলে বৃষ্টির দিন নয়, কিন্তু এই যে লাল পালে করে যাকে মুড়ে আনছে তার মানে সে জলে ডুবে গেছে, তো সেই জলে ডোবা মৃতদেহটাকে যখন বয়ে আনছে তখন কি হয়েছিল, তাই থেকে জল টোপে পড়ছিল। আর লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, জল যদি টোপে পড়ে পড়ে যায় একটা কীরকম তারা রেখা তৈরি হবে না, তো সেটার কথা বলেছে। এরপর মরিয়া কি করলো, সি পজেস এগেন, সে আবার থামলো। অ্যান্ড আর হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, এবং সে তার হাতটা বাড়িয়ে কোন দিকে দেখালো, দরজার দিকে। স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত করা বা বাড়ানো। দেখো যা যা ঘটনা সেই প্যাচ মারা যাওয়ার পরে হয়েছিল, অদ্ভুতভাবে ঠিক একই রকম ঘটনা আবার এখন ঘটতে শুরু করবে। ইট ওপেন সফটলি, দরজাটা আলতো করে খুলে গেল। অ্যান্ড ওল্ড ওমেন বিগিন টু কাম ইন, এবং সেই বৃদ্ধা মহিলারা আসতে শুরু করলো। যেমন বললাম প্যাচের সময় হয়েছিল, প্যাচের মৃতদেহ যখন এসেছিল, তারা কি করলো, ক্রসিং দেমসেলস অন দ্য থ্রেশহোল্ড, তারা চৌকাটের কাছে এসে ক্রস টানলো। ক্রসিং একটু আগেই বললাম খ্রিস্টানরা যেভাবে প্রে করে, আর থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাট, দেখবে পুরানো বাড়িতে থাকে ঘরে ঢোকার আগে যে উঁচু মতো জায়গাটা, তো চৌকাটের কাছে এসে সেই বৃদ্ধা মহিলারা কিন্তু ক্রস টানলো। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এবং তারা মঞ্চের সামনে হাঁটু মুড়ে বসলো। নিলিং মানে হচ্ছে হাঁটু মুড়ে বসা, এখানে স্টেজ বলেছে মঞ্চ, তোমরা এটাও
বলতে পারো তারা ঘরের মধ্যে এসে পা মুড়ে বসলো, কারণ এটা তো একটা নাটক, ওই জন্য ওখানটা স্টেজ বলা হয়েছে। উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, আন্ডারলাইন করে রাখো, তাদের মাথায় ছিল কিন্তু লাল রঙের কাপড়। এখানে পেটিকোটস বলবে কাপড়, এটা হয়তো ওখানকার কোনো আঞ্চলিক রীতি যে মানুষ মারা গেলে দুঃখ প্রকাশ করার জন্য মহিলারা মাথায় হচ্ছে এরকম রেড পেটিকোটস লাল রঙের কাপড় বেঁধে রাখে, তো এটাও আন্ডারলাইন করবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো মাথায় কাপড় বেঁধে তারা হচ্ছে দরজা অতিক্রম করার সময় ক্রস টানলো এবং হাঁটু মুড়ে বসলো। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুধু থার্ড সেমিস্টার নয়, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখছে। মৌরিয়া দেখো হাফ ইন এ ড্রিম টু ক্যাথলিন, যেন স্বপ্নের ঘোরে ক্যাথলিনকে বলল, তার মানে সে যেন আর বাস্তবে নেই, সে যেন একটা স্বপ্নের ঘোরের মধ্যে চলে গেছে। ক্যাথলিনকে মৌরিয়া কি বলছে, ইজ ইট প্যাচ অর মাইকেল? আচ্ছা, কার মৃতদেহ নিয়ে আসছে, প্যাচের না মাইকেলের? তাহলে দেখো ওই যে প্যাচের গল্প বলছিল, ওর এখন কোনো মাথায় কাজ করছে না যে প্যাচ তো অনেক আগে মারা গেছে, ও ভাবছে হয়তো কি মাইকেলের মৃতদেহ নিয়ে আসছে, অর হোয়াট ইজ ইট অ্যাট অল, নালে কার মৃতদেহ নিয়ে আসছে। তখন ক্যাথলিন তার মা মৌরিয়াকে আবার সেই সত্যিটা বলছে যে মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, মাইকেলের মৃতদেহ সেই সুদূর উত্তরে পাওয়া গেছে, আবার নর্থ মনে আছে ডোনেগাল। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার, এবং যখন তাকে সেখানে পাওয়া গেছে, হাউ কুড হি বি হেয়ার ইন দিস প্লেস, তাকে এই জায়গায় কি করে পাওয়া যেতে পারে? মানে মাইকেল দাদাকে তো ওখানে পাওয়া গেছে, ওখানে তাকে কবর দেওয়া হয়ে গেছে, তাহলে ওর মৃতদেহ আবার এখানে আসবে কি করে? মৌরিয়া তখন বলছে, দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ এ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, কোনো যুবক মানুষেরও ক্ষমতা নেই ভেসে ভেসে সমুদ্রে অত দূরে যাওয়া। তার মানে মৌরিয়া বলতে চাইছে যে না, অত দূরে কোনো দিন কেউ মৃতদেহ ভেসে যেতে পারে না। তো যদি মেনেও নিয়ে যে গেছে, অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেলস দে হ্যাড, তারা কি করে বুঝলো যে এটা মাইকেলের মৃতদেহ? ওই যে মায়ের মন, মা মানতে চায় না। অর অ্যানাদার ম্যান লাইক হিম, এটা তো ওর মতো অন্য কোনো মানুষও হতে পারে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন একটা মানুষ 9 দিন ধরে সমুদ্রে থাকে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, এবং বাতাস বয়, ইটস হার্ট সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট, এটা তার মায়ের পক্ষে বলাও কষ্টকর হয়ে যায় যে এটা তার ছেলে কিনা। তার মানে বলছে 9 দিন যদি কারো ডেড বডি সমুদ্রে থাকে, ভাসে, হাওয়া দিয়ে তাকে বয়ে নিয়ে যায়, তাহলে এমনকি তার মাও কিন্তু চিনতে পারবে না এটা তার নিজের সন্তান কিনা। তাহলে তোরা কি করে জানলি বা ওরা কি করে জানলো ওটা আমার মাইকেলেরই মৃতদেহ? মৌরিয়া এই প্রশ্নটা করছে। উত্তরে ক্যাথলিন কি বলছে দেখো, ইটস মাইকেল, গড স্পেয়ার হিম, এটা মাইকেলেরই, ভগবান তাকে রেহাই দিক। স্পেয়ার মানে হচ্ছে নিষ্কৃতি বা রেহাই। ফর দে আর আফটার সেন্ডিং আসে বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ, কারণ তারা সেই সুদূর উত্তর থেকে তার হচ্ছে জামার টুকরো পাঠিয়েছে। বিট অফ ক্লথস হচ্ছে জামার টুকরো, যদিও জামার টুকরো দেখে চিনতে পারেনি, বিট অফ স্টকিং এটাও মনে রাখবে, মোজার টুকরো থেকে চিনতে পেরেছে। এরপর সে কি করলো দেখো, সি রিচেস আউট, সে হাত বাড়ালো, অ্যান্ড হ্যান্ডস মৌরিয়া দ্য ক্লোথস দ্যাট বিলং টু মাইকেল, এবং মৌরিয়ার হাতে মাইকেলের পোশাকগুলো দিল। মৌরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মৌরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো, অ্যান্ড টেক দেম ইনটু আর হ্যান্ডস, এবং সেগুলোকে তার হাতে নিল। নোরা লুকস আউট, নোরা তখন বাইরের দিকে তাকালো। বাইরের দিকে তাকিয়ে নোরা কি বলছে, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, তারা তাদের মধ্যে একটা জিনিসকে বয়ে আনছে, অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেটা থেকে জল টোপে টোপে পড়ছে। ঠিক যেমন দেখো প্যাচের ক্ষেত্রে হয়েছিল, সেই যে গল্প আমাদের মৌরিয়া বলল, ঠিক একদম হুবহু সেই রকম ঘটনাই কিন্তু ঘটছে। অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস, এবং বড় পাথরের কাছে কিন্তু একটা জলের রেখা তৈরি হচ্ছে। এই যে লিভিং এ ট্র্যাক বললাম, জলের রেখা, যেহেতু জল টোপে টোপে পড়ছে। ক্যাথলিন তখন কি করলো, ইন এ হুইসপার টু দ্য ওমেন হু হ্যাভ কাম ইন, ক্যাথলিন যে মহিলাগুলো এখানে এসেছে তাদেরকে ফিস ফিস করে জিজ্ঞেস করলো। হুইসপার একটু আগেই বললাম, চুপি চুপি জিজ্ঞেস করলো, ইজ ইট বার্টলে ইট ইস, আচ্ছা এটা কি বার্টলের মৃতদেহ? ওয়ান অফ দ্য ওয়েমেন, তখন একটা মহিলা উত্তর দিল, এই মহিলাদের মধ্যে একজন, ইট ইজ শিওরলি, হ্যাঁ নিশ্চিতভাবে, গড রেস্ট হিজ সোল, ভগবান তার আত্মার শান্তি দিক। রেস্ট মানে যেন শান্তি, সোল হচ্ছে আত্মা। এরপরে কি হলো দেখো, টু
টু ইয়ঙ্গার ওম্যান কাম ইন, দুটো অল্প বয়সী মহিলা এলো, পুল আউট দ্য টেবিল, তার একটা টেবিল টেনে বের করলো। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, তারপর পুরুষেরা কি করলো, বার্টলের মৃতদেহটাকে বয়ে আনলো, ঠিক যেমন প্যাচের সময় হয়েছিল। লেড অন এ প্ল্যাঙ্ক, এটাও আন্ডারলাইন করো, কিসে করে নিয়ে এলো না, প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা বা কাঠের পাটাতনে করে নিয়ে এলো। উইথ এ বিট অফ সেল ওভার ইট, এবং এটার ওপরে কিন্তু পালেট কিছুটা টুকরো ছিল। আচ্ছা প্যাচের ক্ষেত্রেও মনে আছে তো, ওখানে পালটা ছিল লাল রঙের, অর্ধেক পালে মুড়ে নিয়ে এসেছিল, এখানেও ঠিক সেরকম তারা কিছুটা পালেতে মুড়ে তার ডেড বডিটা এনেছে। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং সেটাকে টেবিলের ওপর শুইয়ে দিল। ক্যাথলিন তখন কি বলছে, টু দ্য ওয়েমেন, সেই মহিলাগুলোকে বলল, অ্যাজ দে আর ডুইং সো, যখন তারা সেই কাজটা করছিল, ওরা ওই টেবিলটাকে টেনে বের করছে, এইসব করছে। ক্যাথলিন তখন জিজ্ঞাসা করলো, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন, আচ্ছা কিভাবে ডুবে গেল, ড্রাউন মানে তোমরা জানো ডুবে যাওয়া। তখন ওয়ান অফ দ্য উইমেন, ওই মহিলাদের মধ্যেই একজন উত্তর দিচ্ছে, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, ওই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা ওকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। দেখো শোনা মাত্রই যেন আমাদের লোম খাড়া হয়ে গেল। এই ধূসর টাট্টু ঘোড়ার ওপরে মরিয়া দেখেছিল মাইকেলকে বসে থাকতে, আর এখন বলছে ওই ধূসর টাট্টু ঘোড়াটাই তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট, এবং সে ভেসে উঠেছিল, হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্প অন দ্য হোয়াইট রক্স, ওই সাদা পাথরের কাছে যেখানে সমুদ্রের ঢেউ এসে ধাক্কা মারে সেই জায়গাটায়। সার্প মানে হচ্ছে সমুদ্রের ঢেউ যেখানে আছড়ে পড়ে, সেটা কোথায়, হোয়াইট রক্স, এটাও আন্ডারলাইন করে রাখো, ওখানে হচ্ছে ওর ডেড বডিটা ভেসে উঠেছে। মরিয়া কি করলো দেখো, মরিয়া হ্যাজ গান ওভার অ্যান্ড নেল্ট ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, মরিয়া গিয়ে টেবিলের মাথার দিকে পা মুড়ে বসলো। নেল্ট হচ্ছে নীলের পাস্ট টেন্স, মানে হাঁটু মুড়ে বসা। দ্য ওমেন আর কিনিং সফটলি, মহিলারা খুব আস্তে আস্তে কাঁদছে, কিনিং মানে তো কান্না করা বললাম, সফটলি মানে আস্তে বা মৃদুভাবে। অ্যান্ড সোয়িং দেমসেলস উইথ এ স্লো মুভমেন্ট, এবং তারা ধীর গতিতে দোল খাচ্ছে। সোয়িং মানে হচ্ছে দোল খাওয়া, ছোটোবেলা সেই পড়া মুখস্থ করার সময় আমরা পড়তে এরকম দুলতাম না, তো এরাও এরকম আস্তে আস্তে দুলতে দুলতে কিন্তু খুব আস্তে আস্তে কাঁদছে। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, এবং ক্যাথলিন আর নোরা কী করেছে, টেবিলের অন্য প্রান্তে গিয়ে হাঁটু মুড়ে বসেছে। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর, আর পুরুষেরা হচ্ছে দরজার কাছে হাঁটু মুড়ে বসেছে। তাহলে পুরো অ্যাটমসফিয়ারটা একবার ভেবে নাও, মাথার দিকে হচ্ছে মরিয়া পা মুড়ে বসে আছে, পায়ের দিকে ক্যাথলিন আর নোরা, মহিলারা কিন্তু বসে বসে দুলতে দুলতে কাঁদছে, আর দরজার কাছে হচ্ছে পুরুষেরা কিন্তু হাঁটু মুড়ে বসে আছে। মরিয়া তখন কি করলো দেখো, রেজিং হার হেড, তার মাথাটাকে তুললো, রেজ মানে হচ্ছে তোলা। অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ সি ডিড নট সি দ্য পিপিল অ্যারাউন্ড হার, এবং সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন আশেপাশের কোনো লোককেই সে দেখছে না। দেখো তার আশেপাশে কিন্তু অনেক লোক আছে, কিন্তু সে এমনভাবে কথা বলছে যেন তার আশেপাশে কেউ নেই। এই যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো মৌরিয়া কি বলছে, দে আর অল গান নাও, তারা এখন সবাই চলে গেছে। তারা বলতে কিন্তু তার সেই 6 সন্তান এবং হচ্ছে তার স্বামী এবং শ্বশুরমশাই। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, সমুদ্র এর থেকে বেশি আমার সাথে আর কিছু করতে পারবে না। তাহলে দেখো কতটা কষ্টের পরে নিজেকে সে কঠোর করে নিলে এই কথাটা সে বলতে পারে। বলছে সমুদ্র আমার যা ক্ষতি করার করেছে, কিন্তু আর কি করতে পারবে না, না দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, সমুদ্র এর থেকে বেশি আর আমার কিছু ক্ষতি করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং অ্যান্ড প্রেয়িং হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, আমাকে এখন আর কাঁদতেও হবে না, প্রার্থনাও করতে হবে না। দেখো ক্রাইং আর প্রেয়িং কখন, হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন দক্ষিণ দিক থেকে বাতাস ভাঙবে। তাহলে দক্ষিণ দিক থেকে প্রবল বাতাস দিলে আগে আমি কি করতাম, কান্নাকাটি করতাম, প্রার্থনা করতাম, এখন আর আমাকে সেটা করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্প ইজ ইন দ্য ইস্ট, যখন তুমি পূর্ব দিকে ঢেউ উত্তাল হয়ে আছড়ে পড়বে সেই শব্দ শুনতে পারবে। সার্প মানে হচ্ছে ওই যে ঢেউ উত্তাল হয়ে যখন আছড়ে পড়ে তার শব্দ, বলছে তখনও আমাকে আর কান্না করতে হবে না, প্রার্থনা করতে হবে না। অ্যান্ড দ্য সার্প ইজ ইন দ্য ওয়েস্ট, যখন পশ্চিম দিকে সমুদ্র উত্তাল হয়ে আছড়ে পড়বে তখনও আমাকে কান্নাকাটি করতে হবে না, প্রার্থনা করতে হবে না। মেকিং এ গ্রেট স্টায়ার উইথ দ্য টু নয়েজেস, যখন দুটো শব্দ মিলে ধাক্কা খাবে। স্টায়ার মানে হচ্ছে এখানে আলোড়ন তৈরি করা বা ঘূর্ণি মতো ধাক্কা। ধরো সমুদ্রে জোরে হাওয়া দিচ্ছে মানে বাতাসের শব্দ, তার সাথে হচ্ছে উত্তাল ঢেউ, বলছে এই দুটো শব্দ যখন একসাথে মিশবে অ্যান্ড দে হিটিং অন ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে ধাক্কা হবে, তখন আমাকে আর আগের মতো কিন্তু কান্নাকাটি প্রার্থনা করতে হবে না।
এত কষ্টের পরেও মরিয়া নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে এগুলো বলে, যে এর আগে যখন আমার কোনো সন্তান বা আমার স্বামী শ্বশুরমশাই যখন কি করতো, সমুদ্রে যেত, আমাকে রাত জেগে জেগে প্রার্থনা করতে হতো, কাঁদতে হতো, কিন্তু এখন তার আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে, তাই সমুদ্র আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, তাই আমাকে আর রাত জেগে প্রার্থনা করতে হবে না। এবং তারপরে তিনি আরও বলছেন, আই উইল হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন, আমাকে আর নিচে যেতে হবে না, অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, পবিত্র জল আনতে হবে না, ইন দ্য ডার্ক নাইটস আফটার সাওয়েন, সাওয়েনের পরে সেই দীর্ঘ অন্ধকার রাতে। এই হোলি ওয়াটার আর সাওয়েনটা আন্ডারলাইন করো। আচ্ছা, সাওয়েনটা কি বলি? সামার্স এন্ড মানে গরমকালের শেষ, এবং দ্য বিগিনিং অফ উইন্টার শীতকালের শুরু। নভেম্বরের 1 তারিখ এই যেখানকার ঘটনা আমরা পড়ছি আয়ারল্যান্ডের, এই সেল্টিকদের কাছে এটা কিন্তু নিউ ইয়ার। এবং দীর্ঘ শীতকালে কি হয়ে যাবে দেখবে, দিন ছোট হয়ে যায়, রাত কিন্তু বড় হয়ে যায়। তো মরিয়া বলছে যে ওই সাওয়েনের পরে যে রাতগুলো, সেই দীর্ঘ রাত, দেখো ডার্ক নাইট, তখন আমাকে কি করতে হতো গো? গোয়িং ডাউন, নিচে গিয়ে হোলি ওয়াটার আনতে হতো, পবিত্র জল আনতে হতো, আমার সন্তানদের জন্য আমাকে রাত জেগে জেগে প্রার্থনা করতে হতো, আর কিন্তু সেগুলো করতে হবে না। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন, আর আমি পরোয়াও করি না সমুদ্র কী অবস্থায় থাকবে, হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, অন্য মহিলারা কান্না করবে। কিনিং হচ্ছে কান্না করা, আগেই বললাম। তো এরপরে সেই সব মহিলারা কাঁদবে যাদের সন্তান বা স্বামী সমুদ্রে যাবে। কিন্তু একটা ভালো জিনিস আমার হয়েছে, আমাকে এরপরে আর কিন্তু কান্না করতে হবে না, প্রার্থনা করতে হবে না। আর আমাকে সাওয়েনের পরে ওই নভেম্বর মাসের পরে যে অন্ধকার দীর্ঘ রাত, সেই রাতে নিচে গিয়ে কিন্তু হোলি ওয়াটার, পবিত্র জলও আনতে হবে না। এরপরে সে কি বলছে? টু নোরা, নোরাকে বলছে, গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, আমাকে ওই পবিত্র জলটা দে নোরা। দেয়ার ইজ এ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার, দেওয়ালে যে বাসন রাখার জায়গা আছে তাতে অল্প পরিমাণে সেটা আছে। দেখো, সাপ মানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, আর ড্রেসার হচ্ছে দেওয়ালে বাসন রাখার জায়গা। তাহলে নোরাকে বলছে ওই ড্রেসার থেকে অল্প যে একটুখানি হোলি ওয়াটার আছে সেটা আমাকে দে। বলে কি হলো, নোরা গিভস ইট টু হার, নোরা তাকে সেটা দিল। মরিয়া সেটাকে নিয়ে কি করছে দেখো, ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বাটলেস ফিট, মাইকেলের পোশাকগুলো বাটলের পায়ের কাছে রাখলো। দেখো, মাইকেলের মৃতদেহ তো সে পায়নি, সে খবর পেয়ে গেছে, তাকে হচ্ছে ডোনেগালে কবর দেওয়া হয়েছে। তো মাইকেলের শেষ চিহ্ন হিসাবে তার পোশাকগুলোই বাটলের পায়ের কাছে রেখে, অ্যান্ড স্প্রিঙ্কেলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, তার উপরে হচ্ছে সেই পবিত্র জল ছড়িয়ে দিল বা ছিটিয়ে দিল। স্প্রিঙ্কেলস মানে হচ্ছে ছড়ানো বা ছেটানো, এটাও আন্ডারলাইন করে রাখো। আমাদের যেমন হিন্দুদের গঙ্গা জল দেয় না সব কিছুতে, ওটা হোলি ওয়াটার বলা হয়। তো সেই রকম হোলি ওয়াটার ওই ডেড বডি মানে বাটলের ডেড বডি আর মাইকেলের যে স্টকিং এবং ওই যে ক্লোথ ছিল তার উপর ছড়িয়ে দিল। এরপর মরিয়া কি বলছে দেখো, ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বাটলে, এমনটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি বাটলে। তাহলে দেখো, বাটলে যাওয়ার সময় মা কিন্তু তাকে কোনো ব্লেসিং দেয়নি। এখন বাটলে মারা গেছে, তাহলে মরিয়া আরও কষ্ট পেয়ে বলছে যে তুমি যেন এরকম ভাববে না তুমি যাওয়ার আগে আমি প্রার্থনা করিনি বা তোমায় ব্লেসিং দিইনি, মানে এই নয় আমি তোমার জন্য প্রার্থনা করি না, ওটা আমি রাগে অভিমানে তোমাকে যেতে বারণ করেছি, তুমি শুনুনি বলে আমি তোমায় ব্লেসিং দিইনি। দেখো, তারপরে বলছে টু দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করেছি। আবার বলছে ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট, এমনটা নয় যে অন্ধকার রাতে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, বলছে অন্ধকার রাতেও, রাতের পর রাত জেগেও আমি তোমার জন্য প্রার্থনা করেছি। ইউ উড নট নো, তুমি সেটা জানো না, হোয়াট আই উড বি সেইং, যেটা আমি বলেছি। বাট ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু আজ থেকে আমি কিন্তু প্রচুর বিশ্রাম পাবো। অ্যান্ড ইটস টাইম শিওরলি, নিশ্চিতভাবে সেই সময় এসে গেছে, মানে আর আমার চিন্তা নেই, এবার শুধু আমার বিশ্রাম আর বিশ্রাম, আমাকে আর রাত জেগে প্রার্থনা করতে হবে না, চিন্তা করতে হবে না, কাঁদতে হবে না। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, এখন থেকে আমি প্রচণ্ড বিশ্রাম পাবো। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সোয়েন, এবং ওই সোয়েনের পরে যে দীর্ঘ রাত, সেই রাতগুলোতে আমি আরামে ঘুমোতে পারবো। সোয়েন আগেই বললাম নভেম্বর মাসের 1 তারিখ সেল্টিকদের নিউ ইয়ার, এবং শীতকালে কি হয়, রাত বড় হয়ে যায়। তো বলছে সেই দীর্ঘ রাতগুলোতে আমি কিন্তু এবারে নিশ্চিন্তে ঘুমোতে পারবো।
ইফ ইটস অনলি এ বিট অফ ওয়েট ফ্লাওয়ার উই ডু হ্যাভ টু ইট। হ্যাঁ, খাবার জন্য আমাদের হচ্ছে ভিজে একটু রুটি পাবো। ওয়েট ফ্লাওয়ার মানে হচ্ছে ভিজে রুটি, ফ্লাওয়ার মানে ময়দা হয়, তো ভিজে ময়দা তো কেউ খায় না, তার মানে বলছে হ্যাঁ খাবার হয়তো বেশি কিছু ভ্যারাইটি থাকবে না, ভিজে রুটি জলে ভিজিয়ে খেতে হবে। অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, আর হয়তো একটু মাছ পাবো যা থেকে দুর্গন্ধ ছেড়ে গেছে। স্টিঙ্কিং মানে হচ্ছে গন্ধ ছেড়ে যাওয়া, মানে বাসি পচা মাছ আমাদের খেতে হবে, কারণ বাড়িতে একমাত্র যে পুরুষ উপার্জন করতো আর কোনো পুরুষ নেই, শেষ পুরুষ বাটলে সেও মারা গেছে, ওই ভিজে রুটি আর পচা মাছ খেয়ে আমাদের কাটাতে হবে। এরপর মৌরিয়া কি করলো দেখো, সি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু মুড়ে বসলো। নিলস আগেই বলেছি হাঁটু মুড়ে বসা। ক্রসিং আরসেলফ বলে ক্রস আঁকতে লাগলো, যে বুকে যেরকমভাবে খ্রিস্টানরা প্রে করে। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার আর ব্রিথ, ব্রিথ মানে নিঃশ্বাস, তার মানে সে মনে মনে প্রে করতে লাগলো, মানে মুখে কিছু বলছে না, মনে মনে প্রে করতে লাগলো। ক্যাথলিন তখন কি করছে দেখো, টু অ্যান ওল্ড ম্যান, একটা বয়স্ক লোককে বলছে, মেবি ইয়োর সেলফ অ্যান্ড ইমন উড মেক এ কফিন হোয়েন দ্য সান রাইজেস, তুমি আর ইমন মিলে একটা কফিন তৈরি করতে পারো যখন সূর্য উঠবে। ইমন এই নামটার সাথে আমরা আগেই পরিচিত, এদের প্রতিবেশী। তো একটা বৃদ্ধকে বলছে যে তুমি আর ইমন মিলে একটা কফিন বানাতে পারো, কারণ ডেড বডি এসেছে, তাকে কবর দিতে হবে। ক্যাথলিন আরও বলছে, উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেল বট, আমাদের খুব ভালো সাদা কাঠের পাটাতন আছে যেটা মা নিজে কিনেছিল। এখানে হারসেল মানে হচ্ছে মৌরিয়া। গড হেল্প হার, ঈশ্বর ওনাকে সাহায্য করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, উনি ভেবেছিলেন মাইকেলকে হয়তো পাওয়া যাবে, তাহলে মাইকেলের ডেড বডি হচ্ছে কফিনে ভরে কবর দেওয়া হবে, সেই জন্যেই ওই সাদা কাঠের পাটাতন উনি কিনেছিলেন। তো ভাগ্যের কি পরিহাস দেখো, তো সেই কাঠের পাটাতন দিয়ে কফিন বানানো হবে যাতে হচ্ছে বাটলেকে কবর দেওয়া হবে। ক্যাথলিন আরও বলছে, অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট, এবং আমি একটা নতুন কেক বানিয়েছি যেটা তোমরা খেতে পারো, হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, যখন তোমরা কাজ করবে। এখানেও দেখো ভাগ্যের পরিহাস, এই কেকটা বানানো হয়েছিল বাটলেকে সঙ্গে করে দেবে বলে, তো বাটলেকে তো দিতে ভুলে গেছিল। বাটলের এখন মৃতদেহ এসেছে, বাটলের মৃতদেহকে কবর দেওয়ার জন্য যারা কফিন বানাবে তাদেরকে ক্যাথলিন বলছে যে তোমরা ওই কেকটা খেতে পারো। তাহলে দেখতে পাচ্ছ কপাল কি জিনিস, কার জন্য কেকটা বানিয়েছিল আর কারা কেকটা খাবে। দ্য ওল্ড ম্যান, তখন সেই বৃদ্ধ মানুষটা, লুকিং অ্যাট দ্য বোর্ডস, কী করলো, সেই কাঠের পাটাতনগুলোর দিকে দেখলো যা দিয়ে কফিন বানানো হবে, এবং প্রশ্ন করছে, আর দেয়ার নেলস উইথ দেম, আচ্ছা ওর সঙ্গে পেরেক আছে তো, নেলস হচ্ছে পেরেক। ক্যাথলিন উত্তরে বলছে, দেয়ার আর নট কলাম, না কলাম, পেরেক তো নেই, কলাম হচ্ছে তার নাম, সেই কলাম শন। উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথা তো ভাবিইনি। অ্যানাদার ম্যান, তখন আরেকটা লোক, ইটস এ গ্রেট ওয়ান্ডার, এটা তো খুব অবাক করা ব্যাপার, ওয়ান্ডার হচ্ছে বিস্ময় বা অবাক, কেন, সি উড নট থিঙ্ক অফ দ্য নেলস, যে তোমাদের মা সে পেরেকের কথা ভাবলো না, এখানে সি মানে হচ্ছে মৌরিয়া, কেন, অ্যান্ড অল দ্য কফিন সি হ্যাজ সিন মেড অলরেডি, সে এতগুলো কফিন তৈরি হতে দেখেছে, তাহলে তার তো এটা জানা দরকার, তাহলে কফিন তৈরি করতে শুধুমাত্র কাঠের পাটাতন লাগে না, পেরেকও লাগে। তো তারা বলছে তোমাদের মা এতগুলো কফিন তৈরি হতে দেখেছে, শুধু কাঠের পাটাতনই কিনেছে, পেরেকের কথা ভুলে গেছে। ক্যাথলিন উত্তরে বলছে, ইটস গেটিং ওল্ড সিজ, আসলে মায়ের তো বয়স হয়েছে, অ্যান্ড ব্রোকেন, এবং মা এখন কি অবস্থায় আছে গো, মায়ের মন ঠিক নেই। 9 দিন আগে এক সন্তান হারিয়েছিল, তার খবর পাওয়া গেছে যে সে মারা গেছে, আবার রিসেন্ট বাটলের মৃতদেহ, তার একমাত্র যে পুত্র সন্তান ছিল সেও মারা গেছে, তাই মায়ের মন ঠিক নেই, মা তাই এসব দিকে খেয়াল দিতে পারেনি যে পেরেকটাও দরকার। মৌরিয়া স্ট্যান্ডস আপ এগেন ভেরি স্লোলি, মৌরিয়া আবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিস অফ মাইকেলস ক্লোথ বিসাইড দ্য বডি, এবং মাইকেলের ওই পোশাক কী করলো, ছড়িয়ে দিল সেই বডির আশেপাশে। এর আগে পায়ের কাছে রেখেছিল, মনে আছে তো, এখানে দেখো স্প্রেড আউট দ্য পিস অফ মাইকেলস ক্লোথ, মাইকেলের পোশাকের অংশটা স্প্রেড ছড়িয়ে দিল কোথায়, বিসাইড দ্য বডি, ওই মৃতদেহের পাশে। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, আর পবিত্র জলের যেটুকু শেষ ছিল সেটাকেও স্প্রিঙ্কলিং মানে ছড়িয়ে দিল তাদের উপরে। নোরা তখন কি করলো, ইন এ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে ফিসফিস করে জিজ্ঞাসা করছে, হুইসপার আগেই বললাম মৃদু স্বরে কথা বলা,
কি বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, মা তো এখন বেশ শান্ত এবং চুপ করে গেল। কোয়াইট মানে যেন শান্ত। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল ডুবে গেছিল, ড্রাউন্ড হচ্ছে ডুবে যাওয়া, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, তুমি মায়ের কান্নার চিৎকার এখান থেকে সেই স্প্রিং ওয়েল ঝর্ণা কুয়ো পর্যন্ত শুনতে পাচ্ছিলে। দেখো নোরা তো ছোট মেয়ে, তার এত জ্ঞান নেই, তো সে দিদিকে প্রশ্ন করছে যেদিন মাইকেল দাদা ডুবে গেল সেদিন মা এত কান্নাকাটি করছিল যে কান্নার চিৎকার কোথা পর্যন্ত শোনা যাচ্ছিল, এই স্প্রিং ওয়েল পর্যন্ত, কিন্তু আজকে তো মা বেশ কোয়াইট অ্যান্ড ইজি, বেশ শান্ত হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। তাই ছোট মেয়ে নোরার মনে প্রশ্ন আসছে, ইটস ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, মা কি মাইকেল দাদাকে বেশি ভালোবাসতো? অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, সেরকম তারাই কি কেউ ভেবেছিল? উত্তরে ক্যাথলিন কি করছে, স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, খুব আস্তে আস্তে পরিষ্কারভাবে বলল, অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং সি উইল ডু, একটা বৃদ্ধা মহিলা সে যে কাজই করুক না কেন শীঘ্রই তাইতে ক্লান্ত হয়ে যায়। মানে ছোট বোনকে বোঝাতে চাইছে মায়ের তো বয়স হয়েছে, আর দীর্ঘদিন এই একই কাজ করে করে, মানে এতজনকে হারিয়েছে সমুদ্রের বুকে, এত কান্না করেছে, তাতে মা ক্লান্ত হয়ে গেছে। এমনি বয়স হলে কি হয়, কোনো কাজ অল্প করলেই ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের মা এত কান্নাকাটি করেছে, 9 দিন আগে মাইকেলের মৃত্যুতে এত শোক প্রকাশ করেছে, আর আজকে এসে কি হয়েছে তার যেন আর শোক প্রকাশ করার ক্ষমতা নেই। শুধুমাত্র এটা একটা কারণ নয়, আমরা আর একটা কারণও জানলাম যে মরিয়া কি করেছে, নিজেকে শক্ত করে নিয়েছে, সে নিয়তিকে মেনে নিয়েছে, সে ভাবছে এবার আমি শান্তি পেয়েছি, আর আমাকে রাত জেগে প্রার্থনা করতে হবে না, ওই যে সওয়েনের পরে সেই দীর্ঘ রাতে নিচে গিয়ে হচ্ছে আমাকে হোলি ওয়াটার আনতে হবে না, এবার আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো, সমুদ্র আমার থেকে আর কিছু কেড়ে নিতে পারবে না। তো সেই জন্য সে নিজের মনকে শক্ত করে কিন্তু শান্ত হয়ে গেছে। এবং দেখো ক্যাথলিন তারপরে আরও বলছে, অ্যান্ড ইজ নট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, এবং 9 দিন ধরে তো সে শুধু কান্নাকাটি আর বিলাপি করেছে, তার মানে 9 দিন ধরে ওই মাইকেলের জন্য কান্নাকাটি করে সে ক্লান্ত হয়ে গেছে। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এই বাড়িতে সে কতই না দুঃখ করেছে ভাব, তাহলে এত দুঃখ কষ্ট পেয়েছে এবং সে এখন ক্লান্ত হয়ে গেছে। ওই জন্য বলছে যে না, ওরম ব্যাপার নয় যে মাইকেল দাদাকে বেশি ভালোবাসতো বার্টলেকে কম। নোরার যেটা মনে হচ্ছে যে মাইকেলের সময় অত কেঁদেছিল, বার্টলের মৃত্যুতে শান্ত হয়ে গেছে, সেটা কারণ নয়, আসলে মা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। এরপর মৌরিয়া কি করলো দেখো, পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল, টেবিলের নিচেতে ওই যে পাত্রটাতে করে হোলি ওয়াটারটা ছড়াচ্ছিল সেটাকে ফাঁকা করে রেখে দিল। এই যে এমটি কাপ মাউথ, যাতে আর কি হোলি ওয়াটারটা ছিল সেটা ফাঁকা করে নিচে রাখলো। অ্যান্ড লেজ আর হ্যান্ডস টুগেদার অন বার্টলেস ফিট, এবং তার দুটো হাত দিল বার্টলের পায়ের উপরে। দে আর অল টুগেদার দিস টাইম অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, সবাই একসাথে মিশে গেছে এবং সমাপ্তি এসে গেছে। সবাই একসাথে মিশে গেছে মানে কি, তার যে 6 সন্তান ছিল এবং তার নিজের স্বামী এবং শ্বশুরমশাই সবাই মারা গেছে, এবং সেই আলটিমেট টাইম কিন্তু এসে গেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলেস সোল, সর্বশক্তিমান ঈশ্বর যেন বার্টলের আত্মাকে শান্তি দেয়। সোল মানে যেন আত্মা, আর অলমাইটি হচ্ছে সর্বশক্তিমান। অ্যান্ড অন মাইকেল সোল, এবং মাইকেলের আত্মাকেও যেন শান্তি দেয়। অ্যান্ড অন দ্য সোলস অফ সেমাস অ্যান্ড প্যাচ, এবং সিমাস এবং প্যাচের আত্মারও যেন শান্তি দেয়। অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, স্টিফেন এবং শনের আত্মাকেও যেন শান্তি দেয়। দেখো এখানে কিন্তু মৌরিয়ার 6টা সন্তানের নাম লেখা আছে, পারলে আন্ডারলাইন করে রাখতে পারো। স্টিফেন আর শন হচ্ছে বড় ছেলে, তারপরে সেমাস, তারপরে প্যাচ, তারপরে মাইকেল, তারপরে বার্টলে। বলে বেন্ডিং আর হেড, সে তার মাথাটাকে নত করলো, বেন্ডিং মানে নত করা। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, এবং ঈশ্বর যেন আমার আত্মাকেও করুণা করে। দেখো হিটা ক্যাপিটালে আছে, হি মানে হচ্ছে গড, আর মার্সি মানে দয়া বা করুণা। বলছে এই বৃদ্ধা মাকেও যেন ঈশ্বর করুণা করে। নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান, নোরার ওপরেও করে, অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান, এবং সবার আত্মার উপরে যেন করুণা করে। মানে ক্যাথলিনের কথাও বলছে, এখানে যতজন উপস্থিত আছে সবার কথা। ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যতজন বেঁচে আছে বা যারা বেঁচে রইল তাদের সবাইকে যেন ঈশ্বর করুণা করে। এরপর মৌরিয়া কি করলো, সি পজেস, সে থামলো। অ্যান্ড দ্য কিন রাইজেস এ লিটিল মোর লাউডলি ফ্রম দ্য উইমেন, এবং সেই মহিলাদের থেকে কান্নার স্বর বা ধ্বনিটা একটু জোরে শোনা গেল। আচ্ছা মহিলাগুলো মনে আছে তো, তারা খুব ধীরে ধীরে কাঁদছিল, এখন হঠাৎ লাউডলি তারা একবার জোরে কেঁদে উঠলো। দেন সিংস অ্যাওয়ে, তারপর সেটা মিলিয়ে গেল। সিংস মানে ডুবে যাওয়া হয়, এখানে কান্নার সুরটা যেন মিলিয়ে গেল। বলে এই নাটকের লাস্ট প্যারাগ্রাফ, মৌরিয়া কন্টিনিউইং, মৌরিয়া বলতে লাগলো, মাইকেল হ্যাজ এ ক্লিন বেরিয়াল ইন
দ্য ফার নর্থ, মাইকেলকে সুদূর উত্তরে কবর দেয়া হয়েছে। বেরিয়াল মানে হচ্ছে কবর দেয়া। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে। গ্রেস জানো আশীর্বাদ, আর অলমাইটি হচ্ছে সর্বশক্তিমান। তো তারপরে বলছে বার্টলে উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। তো এখন বার্টলের জন্য একটা খুব সুন্দর কফিন বানানো হবে ওই সুন্দর সাদা কাঠের পাটাতন থেকে। অ্যান্ড এ ডিপ গ্রেভ সিওরলি, এবং তাকে হচ্ছে খুব গভীর হচ্ছে আমরা একটা গর্ত তৈরি করে কবর দেবো। গ্রেভ মানে হচ্ছে কবর। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, আমরা এর থেকে আর কী বা চাইতে পারি। তাহলে দেখো এই যে বললাম এত কষ্ট পেয়েছে, সে কিন্তু নিজের মনকে বা শক্ত করে ফেলেছে। বলছে এর থেকে আর কী বা চাইতে পারি, মারা তো তারা গেছেই। তো মারা গেছে, কি হয়েছে, মাইকেলকেও ওখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে কবর দেওয়া হয়েছে, আর এখন বার্টলেকেও আমরা ভালো কফিন তৈরি করে কবর দেবো বলে সে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষ তো চিরকাল বাঁচতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ওই যে গল্পের শুরুতে বলেছিলাম অদৃষ্টবাদ বা নিয়তিবাদ, দেখো এখানে মানুষ যতই চেষ্টা করুক আমরা কিন্তু প্রকৃতির কাছে অসহায়, আমাদের নিয়তি বা অদৃষ্টের কাছে অসহায়। তো মরিয়া এখানে এটাই মেনে নিয়েছে যে কোনো মানুষ চিরকাল বাঁচতে পারে না, মরতে একদিন হবেই, সেটা আগে কি পরে। তো তার সন্তানরা সবাই মরে গেছে, তাকে আর এখন চিন্তা করতে হবে না, প্রার্থনা করতে হবে না, সে আরামে ঘুমোতে পারবে, শান্তিতে বাঁচতে পারবে, তাকে আর চিন্তা করতে হবে না। তো তারপরে বলছে মারা তো গেছে, তো কি আর করা যাবে, মারা যাবার পরেও তাদেরকে হচ্ছে কবর দেওয়া হয়েছে, আমরা আর কি বা চাইতে পারি, আমাদেরকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। এই বলে মরিয়া কি করলো, সি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু মুড়ে বসলো। অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং ধীরে ধীরে পর্দা পড়ে গেল। তাহলে নাটক শেষ হলো, পর্দা পড়লো, একটা অসাধারণ ওয়ান অ্যাক্ট প্লে শেষ হলো। বুঝতেই পারছো জেমস ইঞ্জের এটা হচ্ছে ক্লাসিক একটা দুর্দান্ত নাটক, কিন্তু খুবই দুঃখের। এখানে আমরা দেখলাম যে আমরা প্রকৃতির কাছে, আমরা ফেট ভাগ্যের কাছে কতটা অসহায়, আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। এবং এখানেই এই চমৎকার ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টার তো বটেই, পরবর্তীতে ফোর্থ সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।